আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, মাগরিবের আজানের সময় ঠিক ওই সন্ধে নামার মুহূর্তটা, যখন গ্রামের আলো আর অন্ধকারের সীমানা ঝাপসা হয়ে আসে, তখনই নাকি শয়তান মানুষের একদম ঘাড়ের উপর এসে দাঁড়ায়। ইসলামী সংস্কৃতি আর শয়তান জিনের অভিশাপ নিয়ে তৈরি এই মুভির প্রতিটি পরতে পরতে রয়েছে এমন সব ভয়ঙ্কর দৃশ্য যা দেখার পর সন্ধ্যার সময় একা বাইরে যেতে আপনার ভয় লাগবে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 2023 সালের সুপারহিট ইন্দোনেশিয়ান হরর থ্রিলার মুভি ওয়াক্তু মাগরিব। এই গল্পে কোনো রক্তভেজা কঙ্কাল আপনাকে ভয় দেখাবে না, বরং মানুষের ভেতরের রাগ আর ক্ষোভকে কাজে লাগিয়ে শয়তান কিভাবে একজন নিষ্পাপ মানুষকে ধীরে ধীরে নরকের কীটে পরিণত করে তা আপনার ব্রেনকে হ্যাং করে দেবে। গল্পের শুরুতে আমরা তিনটি বাচ্চাকে জঙ্গলের ধারে খেলতে দেখি, যাদের নাম ওয়াতি, দোলই আর কার্তা। খেলতে খেলতে সন্ধ্যা হয়ে এলে ওয়াতি সবাইকে বাড়ি ফেরার কথা বলে, কারণ সন্ধ্যার সময় গ্রামের মুরব্বীরা বাচ্চাদের বাইরে থাকতে বারণ করেছেন। এই সময় নাকি শয়তান চারপাশে ঘুরে বেড়ায়, কিন্তু বাকি দুজন ওয়াতির কথা একদমই পাত্তা দেয় না। বাধ্য হয়ে ওয়াতি একাই বাড়ির দিকে রওনা দেয়। এদিকে খেলতে খেলতে হুট করেই তাদের খেলার স্টিকটি গিয়ে পড়ে পাশের জঙ্গলে। কার্তা সেটা আনতে যায়, ঠিক তখনই স্টিকটি একটা গর্তে পড়ে যায়। কার্তা হাত দিয়ে স্টিকটি বের করতে যাবে, অমনি গর্তের ভেতর থেকে অশুভ কিছু একটা তার হাত শক্ত করে চেপে ধরে। সে ভয়ে চিৎকার শুরু করে। অন্যদিকে একা ফিরতে থাকা ওয়াতিকে একটা ভয়ানক কণ্ঠ ডেকে ওঠে, আর সাথে সাথেই কোনো এক অদৃশ্য শক্তি তাকে জঙ্গলের দিকে টেনে নিয়ে যায়। ওয়াতির চিৎকার শুনে দোলাই জঙ্গলের ভেতরে তাকে খুঁজতে দৌড়ায়, আর ওদিকে কার্তা অনেক কষ্টে গর্ত থেকে হাত বের করে ঠিকই, কিন্তু দেখে তার একটা আঙ্গুল কেটে আলাদা হয়ে গেছে। সে যন্ত্রণা আর আতঙ্কে কাঁদতে শুরু করে। এরপর সিন কাট হয়ে আমাদের নিয়ে যাওয়া হয় 30 বছর পর বর্তমান সময়ে। স্ক্রিনে আমরা সামান আর আদি নামের দুটি ছেলেকে দৌড়াতে দেখি, যারা ক্লাসের জন্য লেট হয়ে গিয়েছিল। দৌড়ানোর পথে তাদের দেখা হয় সেই কার্তার সাথে, যে এখন পুরোপুরি পাগল হয়ে গেছে আর জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকে। এরপর তারা দুজন কোনো মতে স্কুলে পৌঁছায়, কিন্তু প্রতিদিনের মতো আজকেও লেট করার কারণে তাদের উপর ভীষণ রেগে যান স্কুলের সবচেয়ে কড়া টিচার মিস বড়ো। মিস বড়ো শাস্তি হিসেবে ক্লাস শেষের পরও ওদের আটকে রাখেন। ঠিক তখনই সেখানে আসে ওদের ক্লাসমেট আয়ু। সে মিস বড়োর কাছে নিজের হোমওয়ার্ক চেক করাতে এসেছিল। আয়ু ছিল মিস বড়োর খুব প্রিয় ছাত্রী, তাই ম্যাডাম খুশি হয়ে ওকে একটা সুন্দর কলম উপহার দেন। পরের সিনে সামান আর আদিকে দেখা যায় মিস্টার মার্তোর দোকানে যেতে। সামানের প্রতিদিন সকালে মার্তোর দোকানে মধু পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সে আজ মধু দিতে একদম ভুলে যায়। মিস্টার মার্তো তাকে কড়া ওয়ার্নিং দিয়ে বলেন এরপর থেকে ভুল হলে সে কিন্তু সোজা তার বড় ভাই সামাদের কাছে নালিশ করে দেবে। এরপরই দেখা যায় আয়ুকে। আয়ু আসলে মিস্টার মার্তোরই মেয়ে। সে কার্তাকে খাবার দিতে যাচ্ছিল। এই কার্তা কিন্তু অন্য কেউ নয়, আয়ুর আপন চাচা, যাকে সে প্রতিদিন নিয়ম করে খাবার দিয়ে আসে। আয়ু কার্তার কাছে পৌঁছাতেই কার্তা ভয় পেয়ে ওকে জলদি বাড়ি ফিরে যেতে বলে, কারণ সন্ধ্যা নেমে আসছে আর এই সময় গ্রামের বাইরে থাকা কঠোরভাবে নিষেধ। এরপর সামান ছাড়া বাকি সব বাচ্চাদের গ্রামের মসজিদে দেখা যায়, যেখানে উস্তাদজি তাদের ভালো ভালো উপদেশ দিচ্ছিলেন। তিনি বোঝাচ্ছিলেন মাগরিবের সময় কেন বাইরে থাকা উচিত নয়, কারণ এই সময় শয়তান মানুষকে বিপদে ফেলার জন্য চারপাশে ঘুরে বেড়ায়। পাশাপাশি আজানের সাথে সাথে মসজিদে আসার অভ্যাস কিভাবে মানুষের ভেতর ডিসিপ্লিন তৈরি করে সেটাও তিনি বাচ্চাদের শেখাচ্ছিলেন। এদিকে আমরা সামানকে তার নিজের বাড়িতে দেখি। সে তার প্যারালাইজড দাদিকে পরম যত্নে খাবার খাওয়াচ্ছিল। ঠিক তখনই ঘরে ফেরে সামানের বড় ভাই সামান। মধু ডেলিভারি না দেওয়ার কথা জানতে পেরে সে সামানের উপর ভীষণ রেগে যায়, এমনকি রাগের মাথায় তাকে একটা থাপড়ও মেরে বসে। সে কড়া হুঁশিয়ারি দেয় এরপর থেকে কাজের ব্যাপারে কোনো ভুল হলে খবর আছে। একথা বলে সামাদ শহরে কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এবার সে বেশ কয়েকদিন পরেই বাড়ি ফিরবে। ভাই চলে যাওয়ার পর সামান ঘরের কোণে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়, কিন্তু পলক ফেলতেই ছায়াটা হুট করে গায়েব হয়ে যায়। সামান ভেবে নেয় হয়তো তার চোখেরই ভুল ছিল। পরদিন সকালে সামান একসাথে দুটো মধুর বোতল নিয়ে স্কুলের উদ্দেশ্যে বের হয়, যাতে ক্লাস শেষে ফেরার পথেই একসাথে দুটো ডেলিভারি সেরে ফেলা যায়। কিন্তু ভাগ্য খারাপ, আজকেও তারা স্কুলে পৌঁছাতে দেরি করে ফেলে। মিস বড়ো আবার তাদের উপর রেগে যান এবং আগের মতোই শাস্তি দেন। সন্ধ্যা ঘনিয়ে এলে তাদের শাস্তি শেষ হয়। স্কুল থেকে বের হয়ে সামান আর আদি একটা কন্টেস্ট দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হেঁটে গেলে তো দেরি হয়ে যাবে, তাই তারা রাস্তার একটা ভ্যান ড্রাইভারের কাছে লিফট যায় এবং ভ্যানে চেপে রওনা দেয়। ঠিক একই মুহূর্তে দৃশ্য চলে যায় জঙ্গলের দিকে। কার্তা একা একা কাঠ কুড়াচ্ছিল। হুট করেই তার কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হতে শুরু করে। সে আকাশের দিকে তাকাতেই দেখে পুরো আকাশ রক্তিম লাল হয়ে গেছে।
ঠিক এমন একটা পরিবেশ কার্তা আজ থেকে 30 বছর আগে অনুভব করেছিল। অর্থাৎ আজ থেকে 30 বছর আগে ওয়াতি আর দোলই হারিয়ে যাওয়ার রাতে ঠিক যে পরিবেশ তৈরি হয়েছিল আজও ঠিক তেমনটাই শুরু হয়েছে। এদিকে ভ্যানে করে যাওয়ার পথে সামান আর আদি মিস বোরোর উপর তাদের জমানো সব রাগ ঝাড়তে থাকে। তারা বলাবলি করে মিস বোরো একদম ভালো মানুষ না, সবসময় তাদের উপরে অকারণে চিল্লাপাল্লা করে আর কড়া শাস্তি দেয়। কথায় কথায় এক পর্যায়ে সামান বলে বসে, মিস বোরো যদি আজই মারা যেত কতই না ভালো হতো। একথা শুনে ভ্যান ড্রাইভার বেশ রেগে যান এবং সামানকে বকা দিয়ে বলেন, টিচারকে নিয়ে এমন অশুভ কথা বলা একদম ঠিক নয়। ঠিক এই মুহূর্তে দৃশ্য কেটে আমাদের দেখানো হয় মিস বোরোর বাড়ি। তিনি তখন ঘরে একা ছিলেন। হঠাৎ করেই তার বাড়িতে অশুভ সব কাণ্ড কারখানা শুরু হয়ে যায়। কোনো বাতাস ছাড়াই ঘরের দরজাটা বারবার নিজে থেকেই খুলে যেতে থাকে। পরিস্থিতি থেকে ভয় পেয়ে মিস বোরো দরজাটা লক করে দেন। ঠিক তখনই তার পেছনে এক ভয়ানক জিনের ছায়া স্পষ্ট হয়ে ওঠে। শয়তান জিনটি তার শরীরে ভর করে তাকে ভেতর থেকে মেরে ফেলে, যার মানে সামানের ইচ্ছাটাই এখানে পূরণ হয়ে যায়। ওদিকে ভ্যান ড্রাইভার যখন মিস বোরোর এই হঠাৎ মৃত্যুর খবর পায়, সে তড়িঘড়ি করে ওদের নিয়ে গ্রামে ফিরে আসে। মিস বোরোর মৃত্যুর খবরটা শুনে সামানের মনটা খারাপ হয়ে যায়, কারণ কিছুক্ষণ আগেই সে ম্যাডামের মরে যাওয়ার কথা বলেছিল। এমনকি আদিও ভয় পেয়ে সামানকে জিজ্ঞেস করে, তোর মুখের অভিশাপে কি তবে বড় ম্যাডাম মারা গেল? সামান নিজেকে সামলে নিয়ে বলে, পাগল নাকি, শুধু মুখে বললেই কি মানুষ মরে যায় নাকি? পরদিন সকালে সব গ্রামবাসীরা মিলে মিস বোরোর দাফনের আয়োজন করে, কিন্তু জানাজার সেই ভিড়ের ভেতর সামান এক হাড় হিম করা দৃশ্য দেখে। সে দেখে মিস বোরো ভয়ানক দৃষ্টিতে সামানের দিকে তাকিয়ে আছে। সে ভয় পেয়ে ঘরে চলে আসে, কিন্তু ঘরে এসেও সামান বারবার মিস বোরোর ভূতকে দেখতে পাচ্ছিল। এটাকে ভুল ধারণা মনে করে সে যখনই চোখে মুখে পানি দিতে যায়, ঠিক সেই মুহূর্তেই সেই শয়তান জিনটি আচমকা এসে সামানের উপর ভর করে ফেলে। সেদিন রাতে অন্ধকার নেমে এলে গ্রামের ইন্সপেক্টর রহিম, সিকিউরিটি অমি, মার্তো আর তার মেয়ে আয়ুকে দেখা যায়। তারা নতুন টিচার নিংসিকে রিসিভ করতে এসেছিল। ইন্সপেক্টর রহিম মিস নিংসির কাছে জানতে চায় দিনের বেলা না এসে তিনি কেন রাতে এলেন। জবাবে নিংসি জানান আসলে পথ হারিয়ে তিনি অন্য একটা গ্রামে চলে গিয়েছিলেন, তাই পৌঁছাতে এতটা দেরি। এরপর ইন্সপেক্টর রহিম বাকিদের সাথে নিংসির পরিচয় করিয়ে দেয়। আর ঠিক তখনই কিছুটা দূরে লুকিয়ে থাকা কার্তাকে দেখা যায়। সে আড়াল থেকে চুপচাপ তাদের উপর নজর রাখছিল এবং তার মুখ দেখে বেশ চিন্তিত মনে হচ্ছিল। পরদিন সকালে সামান আর স্কুলে আসে না, তাই আদিকেই একা স্কুলে যেতে হয়। প্রতিদিনের মতো আজও সে লেট করেছিল, কিন্তু নতুন টিচার মিস নিংসি তার উপর একদমই রেগে যান না। অন্যদিকে সামাদ মার্তোর দোকানে যায় মধুর টাকা তুলতে, কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে সামান তো কোনো মধুই ডেলিভারি দেয়নি। একথা শুনে সামাদ ভীষণ রেগে যায় এবং বাড়ি ফিরে সামানকে মারধর শুরু করে। কিন্তু সামান তো তখন জিনের প্রভাবে পজেস্ট হয়েছিল। সে হঠাৎ বলে ওঠে তার ভাই যেন মরে যায়। একথা বলার সাথে সাথেই সেই অশুভ শক্তি সামাদকে আঘাত করতে শুরু করে। আর ঠিক তখনই সামান একটা ধারালো ছুরি দিয়ে বারবার আঘাত করে সামাদকে মেরে ফেলে। এরপর সামান সোজা ইন্সপেক্টর রহিমের বাড়িতে গিয়ে তাদের সব মুরগি মেরে ফেলে। তারপর সেই রক্ত বোতলে ভরে মার্তোর দোকানে রেখে যায়। বোতলে রক্ত দেখে মার্তো আতঙ্কে শিউরে ওঠে, আর সামানকে ডাকতেই সে অদ্ভুতভাবে হাসতে হাসতে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালে আয়ুকে স্কুলে দেখা যায়। একটা অজানা ভয় আর অস্বস্তি তাকে তাড়া করছিল। সে বারবার মিস বোরোর উপস্থিতি অনুভব করছিল। ক্লাসের সময় মিস বোরোর ভূত বারবার তার কাছে এসে কেবল একটি নামই বলতে থাকে, সামান। এরপর আয়ু স্কুল থেকে বাড়ি ফিরলে দেখে তার বাবা ইন্সপেক্টর রহিমের সাথে কথা বলছেন। তিনি ইন্সপেক্টর রহিমকে জানান সামান এসে কাচের বোতলে ভরা রক্ত দিয়ে গেছে, যা শুনে ইন্সপেক্টর রহিম বলেন তার মুরগিগুলোকেও তবে ওই সামানই মেরেছে। এরপর তারা সবাই মিলে সামানের বাড়ির দিকে রওনা দেয়, আর তাদের পেছন পেছন আদি ও আয়ু চলে আসে। সামানের বাড়িতে পৌঁছে তারা তার বড় ভাই সামাদের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। দৃশ্যটা দেখে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায়। ঠিক এই সময় আদি নদীর তীরে গিয়ে সামানকে খুঁজে পায়। সে অদ্ভুত ও ভয়ঙ্কর ভাবে হাসছিল। এরপর তারা সবাই মিলে সামানকে ইন্সপেক্টর রহিমের বাড়িতে নিয়ে আসে। সেখানে সামান কোনো কথা বলছিল না, শুধু মনে মনে কি যেন একটা গুনগুন করছিল। সেখানে গ্রামবাসীদের পাশাপাশি মিস নিংসিও চলে আসেন। তিনি সবাইকে বলেন তিনি সামানের সাথে একা কথা বলতে চান, যাতে আসল ঘটনা কি সেটা জানা যায়। এরপর তিনি ঘরের ভেতরে যান এবং কিছুক্ষণ পরই বাইরে ফিরে এসে জানান সামান কিছুই বলছে না, সে কেবল গুনগুন করে কিছু একটা বলছে। কার্তাও সেখানে উপস্থিত ছিল। সে দূর থেকে সব ঘটনা চুপচাপ পর্যবেক্ষণ করছিল। পরের সিনে আমরা আবার সামানকে দেখতে পাই। সে এবার সামাদ আর মিস বোরোর অশুভ আত্মাকে দেখতে পায়। তারা তাকে চলে যেতে বলছিল, আর এরপরই সামান নিজের গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
পরদিন সামানের লাশ দাফন করা হয়। কাছের বন্ধুকে হারিয়ে আদি আর আয়ু মানসিকভাবে একদম ভেঙে পড়ে। এ সময় মিস নিংশি এসে তাদের সান্ত্বনা দেন। এরপর ক্লাসের ভেতর আদিকে মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। তার পাশে মিস নিংশি এসে বলেন এখন এসব ভুলে তাকে সামনের দিকে এগোতে হবে এবং পড়াশোনায় মন দিতে হবে। তিনি আদিকে সেখানে বসেই ক্লাসের পড়া শেষ করে নিতে বলেন, আর আদিও এতে রাজি হয়ে যায়। এরপর সন্ধ্যা নেমে এলে স্কুলের পিয়ন মিস নিংশিকে বলেন স্কুল বন্ধ করার সময় হয়ে গেছে, তাই আদিকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার। জবাবে মিস নিংশি বলেন তিনি নিজেই আদিকে বাড়ি পৌঁছে দেবেন। এরপর স্কুল থেকে বের হওয়ার আগে তিনি আদিকে একটু প্রার্থনা করে নিতে বলেন। আদি প্রার্থনা শেষ করে বাইরে বের হতেই সামানের ভূতকে দেখতে পায়, আর ঠিক তখনই আদিও পজেস্ট হয়ে যায়। পজেস্ট অবস্থায় বাড়ি ফেরার পর আদি ঘরের দেয়ালে নিজের মাথা সজোরে ঠুকতে শুরু করে। ঠিক এই সময় তার ঘরের দরজায় কার্তাকে একটা তাবিজ ঝোলাতে দেখা যায়, ঠিক যেমনটা আমরা আগে সামানের বাড়িতেও দেখেছিলাম। কিন্তু আদির বাবা তা দেখে ফেলেন এবং কার্তাকে সেখান থেকে তাড়িয়ে দেন। পরদিন সকালে স্কুলে আদিকে একদম চুপচাপ বসে থাকতে দেখা যায়। ছুটির পর ক্লাসে সব বাচ্চা চলে গেলেও সে একা সেখানেই বসে থাকে। এটা দেখে আয়ু তার বন্ধুকে নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ে। এরপর আয়ু যখন বাড়ি ফিরছিল তখন সে আবারও মিস পোরোর ভূতকে দেখতে পায়। এবার মিস পোরোর আত্মা আদির নাম নিচ্ছিল। একথা শুনে আয়ু ভয় পেয়ে তড়িঘড়ি করে ক্লাসে গিয়ে চেক করে, কিন্তু আদি সেখানে ছিল না। সে দ্রুত আদিকে খুঁজতে বের হয়, কিন্তু কোথাও তার সন্ধান পায় না। ঠিক তখনই আদিকে দেখা যায় সে একটি ছোট বাচ্চাকে ডেকে নিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এরপর পুরো গ্রামবাসী মিলে তাদের খোঁজার চেষ্টা করে, কিন্তু কারো কোনো খোঁজই পাওয়া যায় না। পরদিন সকালে ক্লাসে মিস নিংশি সব বাচ্চাদের বলেন স্কুল ছুটি হলে সবাই যেন সোজা বাড়ি চলে যায় এবং প্রার্থনা করে যাতে আদি আর ওই বাচ্চাটিকে দ্রুত খুঁজে পাওয়া যায়। স্কুল শেষে আয়ু মিস নিংশির কাছে এসে তাকে একটি তাবিজ দেয়, ঠিক যেমন তাবিজ কার্তার কাছে দেখা গিয়েছিল। কিন্তু তাবিজটি হাতে নেওয়ার সাথে সাথেই মিস নিংশি সেটা ছুঁড়ে ফেলে দেন এবং রাগান্বিত কণ্ঠে জিজ্ঞেস করেন এটা কি। জবাবে আয়ু বলে এটা হলো এক ধরনের তাবিজ যা মানুষকে সব ধরনের অশুভ শক্তি থেকে দূরে রাখে। কিন্তু মিস নিংশি বলেন তিনি এসব অলৌকিক জিনিসে বিশ্বাস করেন না এবং আয়ুরও এসব বিশ্বাস করা উচিত নয়। একথা বলে তিনি সেখান থেকে চলে যান। সেদিন সন্ধ্যায় ইন্সপেক্টর রহিম আর উস্তাদজিকে মসজিদে ঢুকতে দেখা যায়। সেখানে তারা সেই ছেলেটির লাশ পান যাকে আদি জঙ্গলে নিয়ে গিয়েছিল। অন্যদিকে মার্তো তার নিজের ঘরে সামানের লাশ পড়ে থাকতে দেখে, যাকে আগেই দাফন করা হয়েছিল, কিন্তু কেউ একজন তার লাশ এনে ঘরে রেখে গেছে। তা দেখে মার্তো ভীষণ ভয় পেয়ে যায়। পরের দৃশ্যে আয়ু বাড়ি ফেরার পথে আদিকে দেখতে পায়। আদি একটি কুকুরকে নৃশংসভাবে মেরে ফেলেছিল। আয়ুকে দেখে সে তাকে মারার জন্য তেড়ে আসে। আয়ু প্রাণ বাঁচাতে দৌড়াতে শুরু করে এবং ইন্সপেক্টর রহিমের স্ত্রী তাকে নিজের ঘরে লুকিয়ে রাখেন। কিন্তু আদি বাড়ির পেছনের দরজা দিয়ে ঢুকে পড়ে। সে যখনই আয়ুকে আঘাত করতে যাবে ঠিক তখনই সিকিউরিটি অমি সেখানে পৌঁছে আয়ুর মাথায় আঘাত করে তাকে সেখানেই বেহুশ করে দেয়। ঘটনার পর সেখানে পুরো গ্রামবাসী জড়ো হয়। উস্তাদজিও সেখানে আসেন এবং কিছু দোয়া কালাম পরে আদির উপর ফু দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। আদি বমি করে ভেতরের অশুভ শক্তিকে বের করে দেয় এবং স্বাভাবিক হয়ে ওঠে। ঠিক একই সময়ে কার্তাকে অনেকগুলো তাবিজ তৈরি করতে দেখা যায়। অন্যদিকে গ্রামবাসীরা আদির এই কাণ্ড নিয়ে কথা বলছিল। অমি জানায় সে আদিকে কবরস্থানের দিকে যেতে দেখেছিল, তাই হতে পারে আদি সামানের লাশ তুলে এনে মার্তোর ঘরে রেখে এসেছে। তখন আদির বাবা সবাইকে জানান তিনি কার্তাকে তার ঘরের দরজায় এক ধরনের তাবিজ ঝোলাতে দেখেছেন, তাই খুব সম্ভবত কার্তাই কোনো কালো জাদু করে এসব ঘটাচ্ছে। একথা শুনে গ্রামবাসী ক্ষিপ্ত হয়ে ওঠে এবং কার্তার ঘরে গিয়ে তাকে মারধর করতে শুরু করে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ইন্সপেক্টর রহিম সবাইকে থামিয়ে দেন। তিনি কার্তাকে তার নিজের ঘরেই আটকে রাখার নির্দেশ দেন যাতে এই রহস্যের তদন্ত করা সম্ভব হয়। অন্যদিকে আয়ু বাড়ি ফিরে মানসিক চাপে প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। সে তার বাবা মার্তোকে বলে কার্তা চাচা কোনো ভুল করেনি, কিন্তু মার্তো তখন মেয়ের কথা পুরোপুরি বুঝতে পারে না। ঠিক তখনই আয়ুর সাথে দেখা করতে মিস নিংশি তাদের বাড়িতে আসেন। তাকে দেখে আয়ু ভীষণ ভয় পেয়ে যায়, আর ঠিক এই জায়গায় এসে গল্পের আসল টুইস্ট প্রকাশ পায়। নিংশি আয়ুকে বলেন তিনি কার্তার বাড়িতে গিয়েছিলেন এবং জানতে পেরেছেন আয়ু প্রতিদিনই লুকিয়ে কার্তার কাছে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কার্তা আয়ুকে বলেছিল সেদিন আকাশের রক্তিম লাল রং আর অদ্ভুত হাড়হিম করা বাতাস সে আজ থেকে 30 বছর আগেও অনুভব করেছিল। কার্তার সন্দেহ ছিল মিস নিংশি আসলে মানুষ নন, তিনি এক ভয়ঙ্কর জিন যাকে ব্ল্যাক মাদার বলা হয়, যে নিষ্পাপ শিশুদের উপর ভর করে তাদের শেষ করে দেয়। সত্যতা যাচাই করার জন্য কার্তা আয়ুকে একটা বিশেষ তাবিজ দিয়ে বলে এটা যেন সে নিংশিকে দেয়।
নিংশি যদি তাবিজটি দেখে অস্বাভাবিক আচরণ করেন তবে নিশ্চিত হওয়া যাবে যে তিনিই সেই ভয়ঙ্কর জিন। আর সেই কারণে আয়ু সেদিন নিংশিকে তাবিজটি দিয়েছিল, যা হাতে পাওয়ার পর সাথে সাথেই নিংশি ক্ষিপ্ত হয়ে তা ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। প্রেজেন্ট সিনে নিংশি আয়ুর সামনে গিয়ে নিজের আসল পরিচয় স্বীকার করে নেন। তিনি অকপটে বলেন তিনি সত্যি এক ভয়ঙ্কর জিন। তিনি সামানকে গলায় দড়ি দিতে বাধ্য করেছিলেন, মিস বোরোকে নৃশংসভাবে মেরেছিলেন এবং আদির উপর ভর করেছিলেন। এরপর তিনি আয়ুকে ভয় দেখাতে শুরু করেন এবং বলেন 30 বছর আগে তিনি কার্তাকেও একইভাবে ছাড়খাড় করেছিলেন। তাই আয়ু যেন এসবের মাঝে না আসে, নইলে সামান আর আদির মতো তার পরিণতিও ভয়াবহ হবে। ঠিক এই পয়েন্টে আমরা জানতে পারি আসলে মিস বোরোর যে আত্মা বারবার ভেসে উঠছিল তিনি আয়ুকে কোনো ক্ষতি করতে চাইছিলেন না, বরং শয়তান জিনের হাত থেকে ওদের বাঁচানোর চেষ্টা করছিলেন। কিন্তু সেই শয়তান জিনটি মিস বোরোর আত্মার চেয়েও অনেক বেশি শক্তিশালী হওয়ায় তিনি বিশেষ কিছু করতে পারছিলেন না। এবার আয়ু নিজের প্রাণ বাঁচাতে তাবিজ দিয়ে জিনটিকে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু জিনটি এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছিল যে তাবিজের কোনো প্রভাবই তার উপর কাজ করছিল না। নিংশি সেখান থেকে চলে গেলে আয়ু বুঝতে পারে আদির জীবন চরম বিপদে আছে। সে তৎক্ষণাৎ রহিম সাহেবের বাড়ির দিকে ছোটে, যাতে সেখানে আটকে রাখা কার্তা চাচাকে মুক্ত করা যায়। বন্দি থাকা কার্তা তখন প্রচন্ড আতঙ্কে কাঁপছিল, এমনকি মসজিদের আজানের শব্দ শুনেও সে ভয় পাচ্ছিল। আয়ু তাকে জড়িয়ে ধরে বোঝায় আজান বা আল্লাহকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তিনি সবসময় আমাদের সাথে আছেন এবং একমাত্র তিনিই পারেন আমাদের বিপদ থেকে রক্ষা করতে। তাই এখন আর ভয় না পেয়ে তাদের দুজনকে মিলেই আদিকে বাঁচাতে হবে। আয়ুর কথা শুনে কার্তার সাহস ফিরে আসে। সে আয়ুকে আদির কাছে পাঠিয়ে দেয় এবং নিজে সোজা নিংশির বাড়ির দিকে রওনা হয়। সেখানে গিয়ে কার্তা নিংশিকে তার আসল ভয়ানক রূপে দেখতে পায়। জিনটি তখন কার্তার পুরনো স্মৃতি উস্কে দিয়ে ওয়াতির রূপ ধারণ করে তাকে ভয় দেখাতে শুরু করে। এর মাধ্যমে পরিষ্কার হয়ে যায় যে 30 বছর আগে সেই পুরো ভয়াবহ ঘটনার নেপথ্যেও এই একই শয়তান জিনের হাত ছিল। এমনকি এই গ্রামে তার রাতে আসার কারণও ছিল সেটাই। দৃশ্য আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। সেখানে জানা যায় 30 বছর আগে গ্রামবাসীরা কার্তাকে খুঁজে পেলেও দোলইকে সেই জিনটি নৃশংসভাবে মেরে ফেলেছিল, আর ওয়াতিকে পজেস্ট করে নিজের খাদ্য বানানোর পর তাকেও শেষ করে দেয়। প্রেজেন্ট সিনে কার্তা নিজের প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে যায় এবং জিনটির আস্তানায় গিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিতে চায়, কিন্তু ঠিক তখনই ওয়াতির আত্মা এসে তাকে ভয় দেখাতে শুরু করে। অন্যদিকে আয়ু নদীর তীরে পৌঁছে দেখি আদি পজেস্ট হয়ে গেছে, আর সেই শয়তান জিন তাকে শূন্য তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ঠিক এই সময় সকালের আজানের ধ্বনি ভেসে এলে কার্তা তার সমস্ত ভয় ঝেড়ে ফেলে জোর গলায় আজান দিতে শুরু করে। আজানের বরকতময় আওয়াজ কানে পৌঁছাতেই শয়তান জিনটি নিস্তেজ হয়ে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। ফলে আদি পুরোপুরি পজেস্ট অবস্থা থেকে মুক্ত হয় এবং আয়ু তাকে নিরাপদে উদ্ধার করে। সিনেমার শেষ দৃশ্যে আমাদের একটি অন্য গ্রামের ছোট্ট বাচ্চাকে দেখানো হয়, যেখানে সেই শয়তান জিনটি এবার সেই বাচ্চাকে নিজের দিকে ইশারা করে ডাকছে। আর এভাবেই সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। শয়তান জিনের এই হারহিম করা খেলা হয়তো সামান আর আদির গ্রাম থেকে সাময়িকভাবে শেষ হলো, কিন্তু গল্প কিন্তু এখানেই থেমে নেই। সিনেমার শেষ দৃশ্যে অন্য একটি গ্রামে বাচ্চাকে নিশানা বানানোর ঘটনা থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে খুব শীঘ্রই আসতে চলেছে এই মুভির পরের পার্ট। ওয়াক্তে মাগরিব মুভির পরবর্তী পর্ব সবার আগে দেখতে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আপনাদের পছন্দের চ্যানেল জয় এক্সপ্লেইনের সাথে। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।